এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনী ডেলি ব্লগ। তোমাদের জন্য থার্ড পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে এসেছি। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। এটা ঠিক শিবরাত্রির পরের দিনকারে ভোরবেলা। সারা রাতটাই তো জেগেছিলাম মন্দিরের ওখানে। তখন ঘরে এসেছি 4টে, সাড়ে 4টে বাজে। এসে মোটামুটি ওই ঠাকুরের টুকিটাকি কাজকর্মগুলো সারলাম, বাসন যেগুলো পড়েছিল সেগুলো মেজে টেজে বসলাম। তো কেন মাজলাম অত রাত্রেবেলা ভোরবেলা? আসলে যাতে ঘুমটা না পায়, নলে একভাবে বসে থাকলে ঘুম পেয়ে যাবে। তো কাজকর্ম করে যেই বসেছি, ঠিক সেই একই প্রবলেম, বারবার ঝুঁকে পড়ে যাচ্ছি, এত ঘুম পাচ্ছে। তারপরে দেখলাম শ্রী উঠে পড়লো, এসে আমার সাথে একটু খেলা করলো। ওর সাথে খেলতে খেলতে একটু ঘুমটা ভাঙলো, তাও দেখছি হচ্ছে না। রনিকে বললাম তুমি ওকে ঘুম পাড়াও আর একটু। আর যেই দেখলাম যে দিনের আলোটা একটু ফুটেছে, সঙ্গে সঙ্গে দৌড়ে ছাদে চলে এলাম। এসে একটু ছাদেতে টাইম কাটালাম। আর এত সুন্দর লাগছিল না, এত ভোরবেলা তো ওঠা হয় না, আর আকাশটাও দেখা হয় না। তবে সত্যি কথা বলতে কি, সেদিনকারের সূর্যোদয়টা দেখতে এত সুন্দর লাগছিল, বলার মতন না। সেই ভিডিওটা আমি করেছি আর তোমাদেরকেও দেখাবো। তবে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। তাহলে বলো, সানরাইজটা কেমন দেখলে? সত্যি খুব সুন্দর নয়? আমার তো দারুণ লেগেছে এক কথায়। শিবরাত্রির পরের দিন ভোরবেলাটা এত সুন্দর কাটবে ভাবতেও পারিনি। সারা জীবন কিন্তু এটা আমার মনে থেকে যাবে। আর এখান থেকে মন্দির দর্শনটাও আমাদের হয়ে গেল। আমার এই অবস্থা কেন বলতো? এত ঠান্ডা লাগছিল। ভিতরে দেখি মায়ের এই শাড়িটা ছিল, এটাকেই নিয়ে ভালো করে জড়িয়ে নিয়েছি, এতটা ঠান্ডা লাগছে। আর দেখো এগুলোর অবস্থাটা দেখো, সারাক্ষণ ক্যাঁ ক্যাঁ করেই যাচ্ছে মাথার উপরে। ছাদ থেকে নেমে স্নান টান সেরে একদম পরিষ্কার হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। হ্যাঁ, তার আগে কিন্তু ব্রাশ নিয়ে দু একবার ঝিমুনি এসেছে বসে বসে। ছাদেও বসে বসে একটু ঝিমুনি মতন এসেছে। তো যাই হোক, সেই সব এখন ছাড়ো। অনেকটা কষ্ট করে রাতটা জেগেছি, সকালটা এখন আর নষ্ট করলে হবে না। কিভাবে শিবরাত্রির পুজোটা শেষ করব, মানে উপোসটা ভাঙবো, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি নন্দী মহারাজ আর মহাদেবের ঘুমটা ভাঙালাম ঘন্টা বাজিয়ে। এবারে চলো মহাদেবের স্নানের জলটা রেডি করে নিই। 1 ঘটি গঙ্গা জল, তার মধ্যে একটু সুগন্ধি, অল্প একটু চন্দনের গুঁড়ো, আর তার সাথে কিছু সাদা ফুল। ব্যাস, রেডি হয়ে গেছে। আর কালকে যেগুলো দিয়েছিলাম মহাদেবকে, সেগুলো পরিষ্কার করে নেব। তারপরে ভালো করে স্নান করিয়ে দেব।
তারপরে জল থেকে তুলে ভালো করে চন্দনের তিলক পরিয়ে দিলাম। তারপরে তাম্রকুণ্ডু বাটির মধ্যে বসিয়ে বেলপাতা, মালা, পৈতে, ফুল, ফল আর তার সাথে সন্দেশ ঠাকুরকে দিলাম। তারপরে আরেকটু জল তৈরি করলাম গঙ্গা জল আর কেশর দিয়ে। সেই জলটা আমি সব শেষে শিবলিঙ্গের উপর আবার ঢেলে দিলাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলতে বলতে। এবারে চলো গপুকে স্নান করাবো। 1 ঘটি জল সেম একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। গঙ্গা জল ঢেলেছি, তার মধ্যে কিছুটা সুগন্ধি, একটু চন্দনের গুঁড়ো, তুলসী পাতা আর তার সাথে সাদা ফুল। ব্যাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতে বলতে গপুকে স্নানটা করিয়ে দিলাম। গপুর গামছা দিয়ে গপুকে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। এবারে সুন্দর দেখে একটা ড্রেস পরিয়ে দিয়েছি। আজকে শিবরাত্রি বলে কথা, যেহেতু এখনো চতুর্দশী কাটেনি, সেই জন্যে গপুকে একটা সুন্দর ড্রেস পরালাম। গলায় হার দিলাম, হাতে বাঁশি দিলাম, মাথায় মুকুট দিলাম আর কপালে একটা ছোট্ট দেখে চন্দনের টিপ পরিয়ে দিলাম। আর যেটা না দিলে একদমই না, গপুর কাছে একটা তুলসী পাতা চন্দন দিয়ে দিয়ে দিলাম। ব্যাস। তারপরে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। শুধু গপুকে একাকে না, সিংহাসনে যা যা ঠাকুর ছিল সব ঠাকুরকেই একটু হলেও ফুল দিয়ে সাজিয়ে দিলাম, সঙ্গে গুরুদেবকেও। সব শেষে আমি ঠাকুরকে সেবা দিয়ে দিলাম। তারপরে ধূপ, মোমবাতি, প্রদীপ দেখিয়ে আমার পুজো শেষ করলাম। ছাদে আমাদের একটা ছোট্ট শিব ঠাকুর আছে, সেখানেও জল ঢালবো বলে একটা পুষ্পপত্রে 2টো ফল, কুমণ্ডলিতে একটু জল, এদিকে দুব্ব, চন্দন, ধূপ, মোমবাতি আর তার সাথে একটা পৈতে নিয়ে নিয়েছি। মোটামুটি যেটুখানি আমার কাছে ছিল সেটুখানি দিয়েই চলো এখানে একটু জল ঢেলে নিই। কালকে রাত্রেও আমি এখানে এসে একবার জল ঢেলে গেছি। তার ঠিক পাশেই একটা টপে রয়েছে তুলসী গাছ, সেখানেও একটু ধূপ মোমবাতি দেখিয়ে নিলাম আর 1 ঘটি জল ঢেলে দিলাম। নিচে এসে পুষ্পপত্রে আবার সেম ভাবে সাজিয়ে নিয়েছি। এবারে চলে গেলাম কাকিমাদের উঠোনে। ওখানে আছে অনেক বছর পুরনো কিছু শিব ঠাকুর, যেগুলো নাকি এনেছিল যখন একদম ছোট ছোট, ঠাকুমার শাশুড়ির আমলের। তো সেগুলো এখন একে একে বড় হয়ে উঠেছে। জানি না, ঠাকুমার মুখেই শোনা
হতেই পারে আগে ঘরের দিনের এরকম আশ্চর্য কিছু ঘটনা। তো আমার কাছে যেটুখানি ছিল সেটুখানি দিয়েই আমি আবারও এই শিব ঠাকুরগুলোকে স্নান করিয়ে বেলপাতা, ফুল, ফল, মোমবাতি, ধূপ দেখিয়ে নিলাম। এবারে পুষ্পপত্রটা সাজিয়েছি মন্দিরে নিয়ে যাব বলে। ফুল নিয়ে নিয়েছি প্লাস্টিকে, বেলপাতা, চন্দন, জল, সন্দেশ, ফল, ধূপ, মোমবাতি সবকিছু নিয়ে রেডি। মন্দিরে এসে প্রথমেই আগে ঠাকুরকে জল ঢেলে পুজোটা আমি সেরে নিলাম। তারপরে ঠাকুরমশাইয়ের কাছ থেকে শিবের ব্রত কথাটা শুনলাম আর ঠাকুরমশাইকে সিদে দিয়ে দক্ষিণা দিয়ে আমার পুজো সম্পূর্ণ করলাম। তবে আজকেও কিন্তু মন্দিরে বেশ ভালো ভিড় হচ্ছিল, যেহেতু চতুর্দশীটা এখনো ছাড়েনি সেই জন্যই একে একে অনেকেই আসছিল পুজো দিতে। আমার সাথে কিন্তু স্ত্রীও আজকের জল ঢেলেছে আর মাও এসে এক ফাঁকে জল ঢেলে গেল। ভেবেছিলাম এতটাই যখন কষ্ট করেছি একেবারে চতুর্দশী ছাড়লে তারপরেই জল খাবো, কিন্তু ওই যে আমার ভাগ্যে আর সাথ দিল না। কিছু করার নেই, শরীরটা একদমই টানছিল না যখন দেখলাম ঘড়িতে 3টে বাজে। তারপর রনিকে ফোন করে বলতে রনি আমার জন্য মিষ্টি দই, মিষ্টি, তার সাথে 1 বোতল জল আর একটা কর্নেটো আইসক্রিম এনে দিল। তার আগে সবার বকাবকিটাও খেয়েছি যে পুজো শেষ হয়ে গেছে, তুই এবার কিছু খেয়ে নে, কিন্তু ভেবেছিলাম চতুর্দশী ছাড়লেই খাবো। তো যাই হোক, তারপরে খেয়ে নিয়েছি ঠাকুরের নাম করে। খেয়েছি মানে এটাই যে মিষ্টি আর ফলই খেয়েছি। যতক্ষণ না চতুর্দশী ছাড়ছে ততক্ষণ কিন্তু কোনো রকম ময়দা, আটা বা চালের জিনিস খাবো না। তো এইভাবেই কিন্তু আমি শিবরাত্রির উপোস ভাঙলাম। তো যেটুখানি আমি জানি যে শিব চতুর্দশী ছাড়ার পরে কিন্তু ভাত খেয়ে মানে নিরামিষ ভাত খেয়ে তারা দেখে তারপরেই কিন্তু ঘুমাতে হয়। তো তার আগে ঘুমাতে পারবো না, তার জন্য ভাবলাম যে চলো একটু কোথাও থেকে ঘুরে আসা যাক যাতে ঘুমিয়ে না পড়ি। তো সেই ভিডিওটা নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। তবে আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও কেমন লেগেছে। তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।